ক্লাস 11-এর এনসিইআরটি বইয়ের বায়োলজি বইয়ের ইউনিট 1-এর প্রথম চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ড আমরা শুরু করব। ইউনিট 1-এর নাম হচ্ছে ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ড, অর্থাৎ জীব জগতের যে বৈচিত্র্য। জীব জগৎ সম্পর্কে জানতে গিয়ে, বিভিন্ন জীবের সম্পর্কে বিস্তারিত জানতে গিয়ে একটা ব্যবস্থা বা সিস্টেম তৈরি করা হয়েছে, যার মধ্যে পড়ছে, দেখো লাল কালি দিয়ে আন্ডারলাইন করা হয়েছে, আইডেন্টিফিকেশন, নমেনক্লেচার আর ক্লাসিফিকেশন। আইডেন্টিফিকেশন অর্থাৎ হচ্ছে শনাক্তকরণ, নমেনক্লেচার মানে নামকরণ, একটা বিজ্ঞানসম্মত নাম দিতে হবে জীবটার, আর ক্লাসিফিকেশন মানে অবশ্যই হচ্ছে শ্রেণীবিন্যাস। জীবগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে বা প্রকারভেদ করতে হবে এবং কোন শ্রেণীর মধ্যে জীবটা পড়ছে সেটা বার করতে হবে। এইভাবে আমরা জীব সম্পর্কে ভালো আমরা জ্ঞান অর্জন করতে পারবো। একজন বিজ্ঞানীর জীবনী এবং অবদান সম্পর্কে দেওয়া আছে, সেটা সব মনে রাখতে হবে, সেখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, চ্যাপ্টার 1 শুরু হলো, দ্য লিভিং ওয়ার্ল্ড অর্থাৎ জীব জগৎ। হ্যাঁ, হোয়াট ইজ লিভিং? দেখো নীল কালিতে প্রশ্ন লেখা আছে, হোয়াট ইজ লিভিং? জীবিত থাকা মানে কি? বৃদ্ধি, অল লিভিং অর্গ্যানিজমস গ্রো, প্রত্যেক জীবের বৃদ্ধি হয়। বৃদ্ধি হওয়া মানে কি? ইনক্রিজ ইন মাস। যদি বহুকোষী মাল্টিসেলুলার অর্গানিজম হয়, বহুকোষী জীব হয়, তাহলে ইনক্রিজ ইন মাস, দেহের ভর বৃদ্ধি হওয়া মানে বৃদ্ধি হচ্ছে। আর যদি সেটা এককোষী জীব হয় অ্যামিবার মতো, তাহলে কোষ বিভাজন হওয়া মানে তার বৃদ্ধি হচ্ছে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে নির্জীব বস্তুরও বৃদ্ধি হচ্ছে, পাহাড় উঁচু হয়ে যাচ্ছে মাটি পড়ে পড়ে। হ্যাঁ, কিন্তু সেটাকে আমরা, বা বালি জমে জমে বালির পাহাড় উঁচু হয়ে যাচ্ছে, কিন্তু সেটাকে আমরা বৃদ্ধি বলবো না, কারণ সেটা বাইরে থেকে হচ্ছে। যাই হোক, বৃদ্ধিটা নন লিভিং বা বস্তুর মধ্যেও বৃদ্ধি দেখা যায়, কিন্তু সেই বৃদ্ধিটা কীরকম বৃদ্ধি সেটা বুঝতে হবে। আচ্ছা, রিপ্রোডাকশন বা বংশবিস্তার, এটা কি জীবের একটা বৈশিষ্ট্য বলে ধরে নেওয়া হবে? বিভিন্ন জীব বিভিন্নভাবে বংশ বিস্তার করে, যেমন ছত্রাক অযৌন রেণুর সাহায্যে বংশ বিস্তার করে, ফ্ল্যাট ওয়ার্ম বা চ্যাপ্টা কৃমি বা প্ল্যানেরিয়া বলে একটি ফ্ল্যাট ওয়ার্ম আছে, সেটির দেহটাকে খণ্ডীভবন করে দেওয়া হয়, দিয়ে প্রত্যেকটা খণ্ড একটি প্ল্যানেরিয়া হিসেবে বড় হয়ে যায়। এটাকে বলা হয় পুনরুৎপাদন বা রিজেনারেশন বা ফ্র্যাগমেন্টেশন। হ্যাঁ, যেমন স্পাইরোগাইরা বলে একটি ছত্রাক আছে, শৈবাল আছে স্পাইরোগাইরা, তার ফিতের মতো দেহটাকে খণ্ডীভবন করে দিলে, খণ্ড খণ্ড করে দিলে প্রত্যেকটা খণ্ড থেকে নতুন একটা স্পাইরোগাইরা ফিলামেন্টের সৃষ্টি হয়ে যায়। তাহলে কি এগুলো সমস্ত হচ্ছে রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন 3 ধরনের হয়, যেমন যৌন, অযৌন এবং অঙ্গজ বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। হ্যাঁ, তাহলে রিপ্রোডাকশন, আবার কিছু কিছু জীব আছে তারা রিপ্রোডাকশন করতে পারে না, যেমন খচ্চর বা মিউল রিপ্রোডাকশন করতে পারে না, শ্রমিক মৌমাছি রিপ্রোডাকশন করতে পারে না। তাহলে কি তাদের মধ্যে তো এই বৈশিষ্ট্যটা নেই? আমরা দেখতে পাচ্ছি রিপ্রোডাকশন, কোনো নন লিভিং বস্তু যেমন রিপ্রোডাকশন করতে পারে না, আবার অনেক লিভিং বস্তু, অনেক কি বলে জীবিত অনেক জীবও কিন্তু রিপ্রোডাকশন বা বংশ বিস্তার করতে পারে না, আমরা দেখছি। আনাদার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে অফ লাইফ ইজ মেটাবলিজম। মেটাবলিজম মানে বিপাক। বিপাক মানে কি? সাম টোটাল অফ অল দ্য কেমিক্যাল রিয়াকশনস অ্যাকারিং ইন আওয়ার বডি ইজ কল্ড মেটাবলিজম। আমাদের দেহে যে বিভিন্ন যে রাসায়নিক বিক্রিয়া ঘটছে, সমস্ত রাসায়নিক বিক্রিয়াকে যোগ করলে যেটা হয় সেটাকে বলা হচ্ছে মেটাবলিজম। রাসায়নিক বিক্রিয়া 2 ধরনের, গঠনমূলক, তাতে নতুন বড় অণু গঠিত হয় ছোট অণু থেকে, আর ভাঙনমূলক, বড় অণু ভেঙে ছোট অণু হয়, যেমন পরিপাক খাদ্যের ক্ষেত্রে। তো গঠনমূলক এবং ভাঙনমূলক 2 ধরনেরই মেটাবলিজম বা বিপাক ক্রিয়া হয়। মেটাবলিজম ইজ এ ডিফাইনিং ফিচার অফ অল লিভিং অর্গানিজমস উইদাউট এক্সেপশন। এমন কোনো জীব নেই যার দেহে মেটাবলিজম হয় না। রিপ্রোডাকশন না হতে পারে, কিন্তু মেটাবলিজম সমস্ত জীবের দেহে হয়, কিন্তু নির্জীব বস্তুর মধ্যে কোনো মেটাবলিজম হয় না। আরেকটা হচ্ছে কনসিয়াসনেস। হ্যাঁ, সংবেদনশীলতা বা জ্ঞান। সমস্ত জীব সংবেদনশীল, লজ্জাবতী লতাকে ছুলে মুদে যায়, উদ্ভিদ আলোর দিকে বাড়ে, প্রাণীদের তো সংবেদনশীলতা আছেই। হ্যাঁ, পদ্ম ফুল রোদে ফোটে,
হ্যাঁ, প্রাণীদের মধ্যেও বিভিন্ন রকম সংবেদনশীলতা আমরা দেখতে পাই। তারা ঠান্ডা, গরম, তাপ, বিভিন্ন আহ, বিষয়ের প্রতি তারা সংবেদনশীল। কিন্তু এমন অনেক সময় ব্যতিক্রম হিসেবে দেখা যায়, কোমাতে যদি কোনো মানুষ চলে যায়, হাসপাতালে ভর্তি, খুব অসুস্থ, তার মস্তিষ্কের কোষগুলির মৃত্যু হয়ে গেছে কিন্তু তার দেহ বেঁচে আছে, সে কোমা স্টেজে চলে গেছে, তখন তার মধ্যে কোনো সংবেদনশীলতা দেখা যাবে না, কিন্তু তবুও সে বেঁচে আছে, কিন্তু তাকে মৃত বলা যাবেও না। হুম। তো এই ব্যাপারটা জানতে হবে। আচ্ছা, ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, নেক্সট একটা পয়েন্ট আছে। জীবজগতের যে ডাইভার্সিটি মানে বৈচিত্র্য। হুম। কতগুলি স্পিসিস আছে এখনো অবধি? 1.7 থেকে 1.8 মিলিয়ন। হুম। তার মানে প্রায় 10 লক্ষ বেশি আর কি বলতে পারো। হ্যাঁ, স্পিসিস আবিষ্কৃত প্রায় হয়ে গেছে, এবং এর মধ্যে বিভিন্ন বৈচিত্র্য দেখা যায়, এটাকেই বলা হয়। জীবগুলো সব আলাদা আলাদা ধরনের, বৈচিত্র্য আছে তাদের মধ্যে, এটা বায়োডাইভার্সিটি আছে। তাদের নামকরণ করতে হবে। একই জীবের বিভিন্ন অঞ্চলে তাদের বিভিন্ন নামে ডাকা হয়। যেমন ব্যাং, বাংলাতে ব্যাং বলছি, হিন্দিতে মেন্ঢক বলবো, ইংলিশে ফ্রগ বলবো। হ্যাঁ, বিভিন্ন অঞ্চলে তাদের নাম, বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম। হ্যাঁ, তো সেই নাম, যেমন কুমড়োকে আমরা কুমড়ো বলি, কেউ ডিংলে বলে, আবার ইংরেজিতে বলে পামকিন, আবার হিন্দিতে বলে কাদ্দু। হ্যাঁ, তো কিন্তু লোকাল নাম দিয়ে তো খুব অসুবিধা হবে। যখন জীববিজ্ঞানীরা গবেষণা করবেন, খোঁজ করবেন, শনাক্তকরণ করতে তাদের অসুবিধা হবে, তো বিভিন্ন নামে যদি রাখা হয়, তাই জন্যে বিজ্ঞানীদের সংগঠন তাদের নামকরণ করেন। কারা নামকরণ করেন? বটানি বা উদ্ভিদের নামকরণ করা হয় ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নমেনক্লেচারের মাধ্যমে। ঠিক আছে? বিজ্ঞানীদের সম্মেলন হয়, সেখানে নাম ঠিক করা হয়, নামটা দেন উদ্ভিদের নামকরণ করেন ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নমেনক্লেচার, ICBN। আর প্রাণীদের নামকরণ করা হয় ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নমেনক্লেচারের মাধ্যমে। আর কোনো জীবের যে নাম, যেমন আমের নাম ম্যাঞ্জিফেরা ইন্ডিকা। হুম। তো আর বাঘের নাম প্যান্থেরা টাইগ্রিস। হ্যাঁ, তো নামটা এমনভাবে দেওয়া হয় যেন এই ব্যাপারটা নিশ্চিত করা হয় যে একই নাম যেন দুটো আলাদা জীবের যাতে না হয়ে যায়। এবং এই নামটা সব দেশে বিজ্ঞানের ছাত্ররা, জীববিজ্ঞানের ছাত্ররা, জীববিজ্ঞানীরা, শিক্ষকরা, তারা কিন্তু এই নামেই সেই জীবটাকে চিনবে। দেশে দেশে ভাষার ভেদে কিন্তু নাম পাল্টে যাবে না। একটি বিজ্ঞানসম্মত নামের দুটি অংশ আছে। ঠিক আছে? যেমন ম্যাঞ্জিফেরা ইন্ডিকা, ম্যাঞ্জিফেরা হচ্ছে জেনেরিক নেম। হ্যাঁ, ম্যাঞ্জিফেরা হচ্ছে জেনেরিক নেম, আর স্পেসিফিক এপিথেট হচ্ছে ইন্ডিকা। ঠিক আছে? যেহেতু দুটো অংশ আছে বিজ্ঞানসম্মত নামের, বায়োলজিক্যাল নমেনক্লেচারের দুটি অংশ আছে, তাই জন্য এটাকে বাইনোমিয়াল নমেনক্লেচার বলা হয়। হুম। দ্বিপদ নামকরণ, হ্যাঁ, বাইনোমিয়াল নমেনক্লেচার। ঠিক আছে? বায়োলজিক্যাল নেমস, দেখো কি কি রুলস আছে, 1 2 3 4 করে রুলসগুলো, নিয়মগুলো, বিজ্ঞানসম্মত নাম রাখার নিয়মগুলো লেখা আছে। বায়োলজিক্যাল নেমস আর জেনারেলি ইন ল্যাটিন, অ্যান্ড ল্যাটিন ভাষায় এগুলোকে লেখা হয়, এগুলোকে ইটালিক্সে লিখতে হয়। প্রথম শব্দটা, যেমন ম্যাঞ্জিফেরা, এটা জিনাস হবে, দ্বিতীয়টা হবে স্পেসিফিক এপিথেট। হ্যাঁ, ঠিক আছে? এগুলো সব নিয়ম আছে। এবার ক্লাসিফিকেশন কি? ক্লাসিফিকেশন ইজ দ্য প্রসেস বাই উইচ এনিথিং ইজ গ্রুপড ইন্টু কনভিনিয়েন্ট ক্যাটাগরি। ফর এক্সাম্পল, ডগস আলাদা, ক্যাটস আলাদা, তাদের স্পিসিস জিনাস আলাদা, কিন্তু তারা ম্যামেলস শ্রেণীতে পড়ছে, স্তন্যপায়ীর মধ্যেই পড়ছে, কারণ তাদের স্তন পান করে, তাদের গায়ে লোম আছে। হ্যাঁ, তারা স্তন্যপায়ীরা আবার কর্ডেটের মধ্যে পড়ছে, অর্থাৎ কি মেরুদণ্ডী প্রাণীর মধ্যে পড়ছে। তাহলে ক্যাট একটা আলাদা ক্যাটাগরি, ডগ একটা আলাদা ক্যাটাগরি, কিন্তু দুটোই কিন্তু আবার একই ক্যাটাগরির মধ্যে পড়ছে, সেটা হচ্ছে ম্যামেলস আবার মেরুদণ্ডী প্রাণী বা কর্ডেট ক্যাটাগরিতে পড়ছে। তো এইভাবে বিভিন্ন রকম প্রকারভেদ আছে ক্লাসিফিকেশনের। ঠিক আছে? সিস্টেমিক্স কাকে বলে? ট্যাক্সোনমি কাকে বলে? ট্যাক্সোনমি দেখো, ট্যাক্সোনমি
ট্যাক্সোনমি কাকে বলে? এক্সটার্নাল আর ইন্টারনাল স্ট্রাকচার অ্যালং উইথ স্ট্রাকচার অফ সেল। লিভিং অর্গানিজমস আর ক্লাসিফাইড ইন ডিফারেন্ট ট্যাক্সা, যেমন স্পিসিস একটা ট্যাক্সা, জিনাস একটা ট্যাক্সা, ফ্যামিলি, অর্ডার, ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন ট্যাক্সা। হ্যাঁ, পরে আমরা পড়বো, তখন আরও ভালো করে বুঝতে পারবো। আচ্ছা দেখো, আন্ডারলাইন করা আছে। সিস্টেমিক্স কাকে বলে? সিস্টেমিক্স একটা একটা বিজ্ঞানের একটা জীববিজ্ঞানের একটা শাখা। দ্য ব্রাঞ্চ অফ স্টাডি উইচ রেফার টু অ্যাজ সিস্টেমেটিক্স। লিনিয়াস, বিজ্ঞানী লিনিয়াসের লেখা বই সিস্টেমে ন্যাচুরা থেকে এই নামটা এসছে। সিস্টেমিক্স যে শাখা জীববিজ্ঞানে, তার মধ্যে আইডেন্টিফিকেশন মানে শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস সবগুলোই পড়ে যাচ্ছে, ঠিক আছে। ট্যাক্সন কাকে বলে? প্রত্যেকটা ক্যাটাগরিকে ট্যাক্সন বলা হয়। যেমন স্পিসিস, জিনাস, ফ্যামিলি, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ট্যাক্সন। স্পিসিস, প্যান্থেরা লিও, সিংহ, লিও একটা স্পিসিস, প্যান্থেরা হচ্ছে জিনাস, ঠিক আছে। ফেলিস, ফেলিস ডোমেস্টিকাস, বিড়ালের বিজ্ঞান শব্দ, ডোমেস্টিকাস স্পিসিস, আর ফেলিস হচ্ছে জিনাস। প্যান্থেরা লিও, প্যান্থেরা লিও, সিংহের নাম প্যান্থেরা লিও। আবার বাঘের নাম প্যান্থেরা ট্রাইগ্রিস। এদের স্পিসিস আলাদা কিন্তু জিনাস একই জিনাসের মধ্যে পড়ছে। আবার বেড়াল, বাঘ এবং সিংহ, এদের জিনাস বা বেড়াল আর বাঘের জিনাস আলাদা। বেড়াল হচ্ছে ফেলিস জিনাস, আর বেড়ালের নাম ধরো ফেলিস ডোমেস্টিকাস, আর বাঘের নাম প্যান্থেরা টাইগ্রিস। হ্যাঁ, এদের স্পিসিস আলাদা, জিনাস আলাদা, সব আলাদা, কিন্তু এবার ফ্যামিলি একই। হ্যাঁ, এরা ক্যাট ফ্যামিলির মধ্যে পড়ছে। অর্ডার কি? আবার অনেক বিভিন্ন ফ্যামিলির জীব আবার একই অর্ডারের মধ্যে তারা পড়ে, ঠিক আছে। যেমন ফেলিডে, ফেলিডে অর্ডারের মধ্যে বেড়াল পড়ে যাচ্ছে, ঠিক আছে। ফেলিডে মানে হচ্ছে তোমার বেড়াল। ক্যানিডে, ফেলিডে কুকুর। ফেলিডে আর ক্যানিডে দুটি আলাদা ফ্যামিলি, কিন্তু এই দুটি ফ্যামিলি, বেড়াল এবং কুকুরের দুটি ফ্যামিলি, কিন্তু অর্ডার একই, সেটা হচ্ছে কার্নিভোরা। একই অর্ডারের মধ্যে বিভিন্ন ফ্যামিলি পড়ে যাচ্ছে। আবার ক্লাসের মধ্যে অনেকগুলি অর্ডার একই ক্লাসের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। অনেকগুলি ক্লাস একই ফাইলামের মধ্যে পড়ে যাচ্ছে, এবং সমস্ত অ্যানিমালসদের, প্রাণীদের যতগুলো ফাইলাম আছে, ক্লাস আছে, সবাই অ্যানিমাল কিংডমের মধ্যে, প্রাণী কিংডম, অ্যানিমাল কিংডম বা প্রাণী জগতের মধ্যে তারা পড়ে যাচ্ছে। এগুলো সব ইম্পর্ট্যান্ট, এগুলো পড়তে হবে। ট্যাক্সোনমিক্যাল এইডস, এই শনাক্তকরণ করার জন্যে, শ্রেণীবিন্যাস করার জন্যে কি কি এইডস ব্যবহার করা হয়, কি কি সহায়ক বস্তু ব্যবহার করা, যেমন হার্বেরিয়াম। হার্বেরিয়াম একটা রুম, হ্যাঁ, যার মধ্যে গাছের নমুনা সংগ্রহ করে রাখা হয়। নমুনাগুলোকে শুকিয়ে তারপরে চাপ দিয়ে কাগজের মধ্যে সাটিয়ে রাখতে হয়, দিয়ে কাগজগুলো আলমারিতে ভরে রাখতে হয়। হ্যাঁ, বিভিন্ন গাছের নমুনা এইভাবে সংগ্রহ করে রাখতে হয়। আমি গিয়ে গিয়ে মাঠে গিয়ে গিয়ে কত খুঁজবো, হ্যাঁ, আর বিশাল বিস্তৃত এরিয়া জায়গার মধ্যে গাছগুলো ছড়ানো, তাই সবকটা নমুনা সংগ্রহ করে একটি আলমারিতে ভরে রাখতে হয়। একটি রুমের মধ্যে বিভিন্ন আলমারিতে ভরে রাখলে নমুনাগুলোকে বার করে স্টাডি করা খুব সহজ হয়ে দাঁড়ায়। তো হার্বেরিয়াম ইজ এ স্টোর হাউস অফ কালেক্টেড প্ল্যান্ট স্পেসিমেন্স দ্যাট আর ড্রাইড, প্রেসড অ্যান্ড প্রিজার্ভড ইন শিটস। বটানিক্যাল গার্ডেনের মধ্যে একটি অঞ্চল জুড়ে বিভিন্ন গাছের নমুনা, সেখানে গাছগুলি আপনা থেকেই সেগুলো জীবন্ত গাছ বটানিক্যাল গার্ডেনে পাওয়া যায়। জীবন্ত গাছ, হার্বেরিয়াম তো মরা গাছ, আর বটানিক্যাল গার্ডেনে জীবন্ত গাছ পাওয়া যায়। হ্যাঁ, আমাদের পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বটানিক্যাল গার্ডেন হচ্ছে কিউ গার্ডেন, ইংল্যান্ডে। ওই বটানিক্যাল গার্ডেনে হাজার হাজার লক্ষ লক্ষ জীবের, স্পিসিসের বা প্রজাতির উদ্ভিদ আছে ওখানে, জীবন্ত উদ্ভিদ, ঠিক আছে। যেমন আমরা হাওড়াতে যাও, আচার্য জগদীশচন্দ্র বসু বটানিক্যাল গার্ডেনেও হাজার হাজার বিভিন্ন দেশের গাছের জীবন্ত গাছ আছে ওখানে, ঠিক আছে। মিউজিয়ামে জীবের মৃতদেহ স্টাফড করে রাখা আছে, বা কঙ্কাল আছে, ইত্যাদি পাওয়া যাবে। ডাইনোসরের হাড় আছে, কলকাতার ভারতীয় জাদুঘরে যাও, ডাইনোসরের হাড় পাবে।
হ্যাঁ, নর্মদা নদীর ধারে একসময় ডাইনোসর বাস করতো, সেই ডাইনোসরের নামকরণ করা হয়েছে রাজাসরাস নার্মাডেন্সিস। হ্যাঁ, সেই রাজাসরাস নার্মাডেন্সিসের হাড়ের নমুনা মিউজিয়ামে সংরক্ষণ করা আছে। তারপরে তিমির, ব্যালিন তিমির চোয়াল আছে। হ্যাঁ, বিভিন্ন আম, পাখিদের শরীর থেকে সমস্ত নাড়িভুড়ি বার করে তাদের দেহটাকে স্টাফ করে রাখা আছে, দেখে মনে হবে খুব সুন্দর বেঁচে আছে, কিন্তু একটা স্ট্যাচুর মতো লাগছে দেখতে আর কি। তারপরে জুলজিক্যাল পার্ক, জুতে আমরা যদি যাই, জুলজিক্যাল পার্কে আমরা বিভিন্ন জীব আমরা দেখতে পাবো, তাদেরকে সংরক্ষণ করা হয়, বাঁচিয়ে রাখা হয়, তাদের কৃত্রিম প্রজননও করা হয় সেখানে। তারপরে কি বলছে, কি ইজ আনাদার ট্যাক্সোনমিক্যাল এড ইউজড ফর আইডেন্টিফিকেশন অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস বেসড অন দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস। দ্য কিজ আর বেসড অন দ্য ক্যারেক্টারিস্টিক কন্ট্রাস্টিং ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, কি এর মাধ্যমে জীবদের মধ্যে পার্থক্য নির্ণয় করা হয়। তারপরে এটা হচ্ছে সামারি, চ্যাপ্টারের শেষ অংশ, সামারি। হ্যাঁ, ট্যাক্সোনমি বিষয়টা কেন গুরুত্বপূর্ণ, জীব সম্পর্কে জানতে গেলে, হ্যাঁ, তাদের রক্ষা করতে গেলে, তাদেরকে সংরক্ষণ করতে গেলে অবশ্যই ট্যাক্সোনমি জানা অত্যন্ত দরকার। তারপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, প্রশ্নগুলো করে নিলে পরে ভালো, প্রশ্নগুলো করতে পারলে ভালো। ঠিক আছে।